আজ আমার জন্মদিন। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। বড় ভাইয়ের বন্ধুদের ইনভাইট করা হলো। একে একে সবাই এসে পড়েছে। আমি রেডি হয়ে নিচে নেমে আসি। এখন কেক কাটার সময় হয়েছে। সবাই দাঁড়ালো আমার সাথে কেক কাটার জন্য। ক্যান্ডেল জ্বালানো হলো। যেই না আমি ক্যান্ডেলে ফু দিতে যাব, হঠাৎ আমার চোখ আটকে যায় একজনকে দেখে। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। আমি যে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। এই আমি কাকে দেখছি? হঠাৎ যা হলো! আমার নাম আফরিনা আক্তার। ফ্যামিলিতে মা, বাবা, বড় ভাই আর আমি আছি। আমার বাবা একজন বিজনেসম্যান, নাম মোহাম্মদ লোকমান আহমেদ। বড় ভাইয়া এবার মাস্টারে পড়ছে, নাম মোহাম্মদ মাসুম আহমেদ। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। পড়তাম বলছি, এখন আর পড়ি না, কারণ 2 বছর আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। সেই দিনের কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। কিন্তু কি হয়েছিল আমার সাথে আমি নিজেও জানি না। আমার অবস্থা দেখে সবাই আমাকে কলঙ্কের তকমা লাগিয়ে দিল। জানার বা বোঝার চেষ্টা করে না আদতে আমার সাথে কি হয়েছে। অনেক চেষ্টা করি সব ভুলে যেতে। তার জন্য আমার ফ্যামিলি মেম্বার আমাকে খুব সাপোর্ট করেছে। অনেক করে বলেছিল অন্য কলেজে ভর্তি হতে, কিন্তু আমি হইনি। সবসময় নিজেকে বাড়িতে বন্দি করে রাখতাম। বাইরে গেলেই মানুষের তানা শুনতে হয়। সবাই আমার দিকে এমনভাবে তাকায়, মনে হয় আমি যেন অনেক বড় অন্যায় করেছি। আজ আমার জন্মদিন। মা বাবা আমার জন্মদিন বড় করে পালন করতে চায়, তাও আমার জন্য, আমাকে খুশি রাখতে। 2 দিন আগে থেকেই পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আত্মীয় স্বজন, ভাইয়ের বন্ধুদের, এমনকি আমার বান্ধবীদেরও ইনভাইট করা হয়েছে। সবাই একে একে চলে এসেছে। বাবা মা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে ব্যস্ত, ভাইয়া তার বন্ধুদেরকে নিয়ে ব্যস্ত, আর আমার বান্ধবীরা সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আমার কোনো ইচ্ছে নেই সাজগোজ করার, কিন্তু ওরা হচ্ছে নাছোড়বান্দা, আমার কথা শুনবেই না। একে একে সবাই আমাকে সাজালো। সত্যি আমাকে দেখতে অপূর্ব লাগছে। আয়নাতে দেখে নিজেকে নিজেই চিনতে পারছি না। এই 2 বছর পর নিজেকে ভালো করে আয়নাতে দেখলাম। হালকা গোলাপি কালারের ড্রেসে আমাকে ঠিক পরীর মতো লাগছে। মা আসলো আমাকে ডাকতে, কারণ আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। এখন কেক কাটতে হবে, তাই আমার বান্ধবীদের বলে আমাকে নিয়ে আসতে। এই বলে চলে গেল। কিছুক্ষণ পর আমি নিচে নেমে আসি বান্ধবীদের সাথে। সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো, একে একে গিফট দিল। কেক কাটার জন্য সবাই দাঁড়িয়েছি। ক্যান্ডেলও জ্বালানো হলো। যেই না ক্যান্ডেলে ফু দিতে যাব, হঠাৎ একজনকে দেখে চোখ আটকে যায়। তাকে দেখে আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। সেও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কি করা উচিত বা কি বলা উচিত। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো জলে ভরে গেল। এদিকে সবাই আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন করে কি দেখছিস? কেক কাটার সময় পেরিয়ে যাচ্ছে। সে আমাকে দেখে মাথা নিচু করে মনে মনে ভাবছে, এখন কি হবে? ও তো আমাকে চিনে ফেলেছে। এখন যদি সবার সামনে বলে দেয় আমি সেই ছেলে, তাহলে তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কেন যে বড় ভাইয়া না এসে আমাকে পাঠালো? এখন কি করব? চলে যাব এখান থেকে? না, চলে যাওয়া ঠিক হবে না। দেখা যাক কপালে কি আছে। ততক্ষণে আমার চোখ থেকে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার মা বাবা খুব চিন্তায় পড়ে যায়। সকাল থেকে আমি খুব হাসি খুশি ছিলাম। এখন হঠাৎ কি হলো আমার? আমার কি সে আগের অতীতের কথা মনে পড়ে গেছে? বড় ভাইয়া মাসুদ আমাকে খুব ভালোবাসে। সে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, কি রে, কি হয়েছে তোর? হঠাৎ এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? আমি কিছু না বলে ভাইয়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠি। এদিকে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে এটা সেটা ইশারা করতে লাগলো। ইশারাতে কি কথা হচ্ছে আমি জানি। আমাকে নিয়ে কথা বলছে, এটাই স্বাভাবিক। আনন্দের মুহূর্তে বেদনার অশ্রু, এটা কেউ আশা করেনি। কিন্তু কেউ এটা বুঝতে পারছে না আমি কেন কান্না করছি। আমার বড় ভাইয়া সবার থেকে 10 মিনিটের সময় নিয়ে আমাকে একটা রুমে নিয়ে যায়। আমাকে বসিয়ে ঠান্ডা পানি এগিয়ে দেয়। আমি পানি পান করে নিলাম। ভাইয়া আমার হাতের উপর হাত রেখে বলে, কি হয়েছিল তোর বোন? হঠাৎ করে কেঁদে উঠলি? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি যে আজ ওকে দেখেছি, কিন্তু আমার বার্থডে পার্টিতে ও কি করে এলো? এখন যদি ভাইয়াকে বলি তাহলে সর্বনাশ। এমনিতেও আমার নামে অনেক বদনামি হয়েছিল। অনেক কষ্টে সেটা ধামাচাপা দেওয়া গেছে। বাড়ি ভর্তি মেহমান, সবার সামনে কি করে বলি ওর কথা? তাহলে তো কেলেঙ্কারির শেষ থাকবে না। আমাকে চুপ দেখে ভাইয়া বলে, ওভাবে চুপ করে আছিস কেন? কি হয়েছিল তোর সেটা বলতো। আমি নিজেকে সামলে বললাম, কিছু না। ভাইয়া বলে, কিছু একটা হয়েছে, যেটা তুই বলতে চাইছিস না। আমি দেখেছিলাম তুই কাউকে দেখে প্রচুর ঘাবড়ে গিয়েছিস, যার প্রতিক্রিয়া তোর মুখে ফুটে উঠেছিল। আর আমি এটাও লক্ষ্য করেছি তুই কাকে দেখে এতটা চমকে গেছিস। আমি ছলছল নয়নে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া বলে, তুই আমার বোন, আমি তোকে অনেক ভালোবাসি। তোর সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এতদিন কোনো সূত্র পাইনি, আজ যখন সূত্র নিজের হাতে ধরা দিয়েছে, তাহলে দেখ আমি কি করি। আমি ভাইয়ের হাত ধরে বললাম, না ভাইয়া, আমার সাথে যা হয়ে গেছে সেটা বদলানো যাবে না। আমার জন্য মা বাবার অনেক অসম্মান হয়েছে। দ্বিতীয়বার নতুন করে আর কোনো অসম্মান করতে চাই না। এখন বাড়ি ভর্তি মেহমান, সবার সামনে এসব প্রকাশ না পাওয়াটাই ভালো।
ভাইয়া বলে, বেশ, আমি এখন চুপ করে যাব, শুধু তোর আর মা বাবার কথা ভেবে। কিন্তু ওকে আমি ছাড়বো না। তুই জানিস ওকে? আমি মাথা নেড়ে বললাম, না। ভাইয়া বলে, ও হচ্ছে আমার বন্ধু হাবিবের ছোট ভাই আরিয়ান। পড়াশোনায় খুব ভালো, ছেলে হিসেবেও ভালো। কিন্তু তোর সাথে অসভ্যতা করার কারণ কি? আমি বললাম, আমি কিছু জানি না ভাইয়া, ওকে আমি চিনি না, ওর নাম কি তাও জানি না। ভাইয়া বলে, আমি দেখছি ব্যাপারটা, এখন চল, সবাই ওয়েট করছে। তারপর সব কিছু ভালো ভালো মিটে গেল। রাতে শুয়ে শুয়ে ভাবছি সেই 2 বছর আগে ঘটে যাওয়ার কথা। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছিলাম। কলেজে আমরা গ্রুপে 5 বান্ধবী ছিলাম। সব সময় একসাথে বসে আড্ডা দিতাম। সপ্তাহে একবার ঢাকা ঝোনাকি হলে ছবি দেখতে যেতাম। কোনো সপ্তাহে মিস হতো না। রেস্তোরাঁয় গিয়ে খাওয়া, নতুন নতুন জায়গা ঘুরে দেখা, কলেজের পাশাপাশি এগুলি আমাদের হবি ছিল। যখন যেখানে ভালো লাগে হুট করে চলে যেতাম। আমাদের সবার বাবা বিজনেসের সাথে জড়িত, টাকা পয়সার অভাব হতো না। এমন একদিন কলেজ ট্যুরে ঘুরতে গেলাম সবাই। কথা হয়েছিল সোনারগাঁও যাওয়া হবে, তাই হলো। সেখানে নাকি ঐতিহাসিক অনেক কিছু আছে। সোনারগাঁও জাদুঘর, তার ইতিহাস। আমি খুব এক্সাইটেড, এই প্রথম ঐতিহাসিক কিছু দেখব। সেই অনুযায়ী পরের দিন সবাই কলেজ থেকে সোনারগাঁওর উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা সায়দাবাদ থেকে বেশি দূর না। বাসে বসে অনেক আনন্দ উল্লাস করলাম যেতে যেতে। দুপুরের দিকে পৌঁছে গেলাম সোনারগাঁও হোটেলে। গিয়ে দেখি সেখানে আরও 2টো বাস দাঁড়িয়ে আছে। তার মানে অন্য কলেজ থেকে পিকনিকের উদ্দেশ্যে এখানে এসেছে। ভালো, আমার কি তাতে। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে যার যার রুমে চলে গেলাম। আমরা এসেছি 3 দিনের জন্য। মনে মনে ভাবলাম এই 3 দিন ফুল এনজয় করব। বিকেলের দিকে সবাই ঘুরতে বের হলাম। আমরা 5 বান্ধবী একসাথে হাঁটছি গল্প করতে করতে। হঠাৎ কোত্থেকে একটা ছেলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে মাটিতে থুবড়ে পড়ে। আমি নিচে, ছেলেটা আমার উপরে। শুধু তাই নয়, অজান্তেই ছেলেটা আমাকে কিস করে, একদম আমার ঠোঁটে। কিছুক্ষণের জন্য আমি অচেতন হয়ে পড়ি। ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না। ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এর আগে কোনোদিন মেয়ে দেখেনি। এক প্রকার আমি ছেলেটাকে জোর করে ধাক্কা মেরে সরিয়ে দেই। তারপর আমার বান্ধবীর হাত ধরে উঠে দাঁড়াই। কাপড়ে লেগে যাওয়া মাটি ঝেড়ে ফেলি। ততক্ষণে ছেলেটা উঠে দাঁড়িয়েছে। ছেলেটা আমাকে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আপনার কোথাও লাগেনি তো? কিছু মনে করবেন না প্লিজ। আমি চোখ দুটো লাল লাল করে তাকিয়ে আছি। হঠাৎ আমি ছেলেটাকে একটা থাপ্পড় মেরে বললাম, চোখে দেখতে পাও না নাকি? এত বড় বড় চোখ তো দিয়েছে আল্লাহ, ইচ্ছে করে ধাক্কা মেরেছো তুমি। ধাক্কা মেরে আবার সরি বলা হচ্ছে। কোত্থেকে যে এসব ছেলেরা আসে আল্লাহ জানে। এই চল তো। এই বলে বান্ধবীদের নিয়ে চলে গেলাম। ছেলেটা গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে কিছু একটা ছিল। এতক্ষণ আমাদের মাঝে যা হয়েছে, আশেপাশের লোক সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নিহাত কম ছিল না মানুষ। এত মানুষের সামনে ওকে থাপ্পড় মেরেছি, এটা ওর হৃদয়ে আঘাত করেছে। সে মনে মনে বলে উঠল, আমাকে থাপ্পড় মেরেছো, এই থাপ্পড় সুদে আসলে তোমাকে ফিরিয়ে দেব, এটা আমার ওয়াদা। এই বলে চলে গেল। আমার বান্ধবী নীলু বলে, ছেলেটা কোত্থেকে যে এসে তোকে ধাক্কা মারলো বুঝতেই পারলাম না। ঘটনাটা হঠাৎ ঘটে গেল। আমি বললাম, আর বলিস না, মেজাজটা একদম বিগড়ে গেল। সুমিতা বলে, যাই বলিস, ছেলেটা দেখতে দারুণ, ভেরি হ্যান্ডসাম। ওর চোখ দুটো দেখেছিস? বিশেষ করে চোখের মণি। ওর চোখের মণি দুটো নীল রঙের। ভারী অদ্ভুত, তাই না? তোরা যাই বলিস, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে ছেলেটাকে। দেখলি না কেমন হিরোর মতো এসে আফরিনকে জড়িয়ে ধরে পড়ে গেল? উফ মাইরি, সিনেমা শুটিংকেও হার মানাবে। রানু বলে, শুধু কি তাই, ছেলেটা ভারী চালাক। নীলু বলে, তুই কেমন করে বুঝলি ছেলেটা চালাক? রানু বলে, কেন তুই দেখিসনি? ছেলেটা যখন আফরিনকে জড়িয়ে ধরে পড়ে গেল, সেই সুযোগে ছেলেটা আফরিনকে কিস করেছে, তাও আবার ঠোঁটে। এই কথা শুনে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। সুমিতা বলে, আমার মনে হয় কি জানিস, ছেলেটা ইচ্ছে করে এসব করেছে। আমি বললাম, তোরা এবার চুপ করবি? এমনিতেও মেজাজটা খারাপ হয়ে আছে আমার, আর ঘুরবো না, রুমে চল। ওরা আর কোনো কথা বলল না, আমার কথা চুপ হয়ে গেল। তারপর একসাথে সবাই রুমে চলে এলাম। রুমে এসে পায়চারি করছি, কারণ যা হয়েছে এটা আমার হজম হচ্ছে না। সুমিতার কথা যদি সত্যি হয়, তাহলে কি ছেলেটা নিজের ইচ্ছায় কিস করার উদ্দেশ্যে আমাকে জড়িয়ে ধরে পড়ে গেছে? না, আমার মাথায় কিছু আসছে না। আর ছেলেটা এমন করবে কেন? সে তো আমাকে চেনে না। সেদিন আর রুম থেকে বের হলাম না। পরের দিন আবার সবাই ঘুরতে বেরোলাম। সোনারগাঁও জাদুঘর দেখতে গেলাম। সত্যি, যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। ঐতিহাসিক পুরনো আসবাবপত্র দেখে প্রাণ জুড়িয়ে গেল। সেদিনের মতো সব কিছু দেখে হোটেলে ফিরলাম। এভাবে 2 দিন কেটে গেল। আজ লাস্ট দিন। কাল ফিরে যাব আমরা সবাই। তাই টিচারেরা সবাই মিলে পার্টির আয়োজন করলো। নাচ, গান, ডিনার সব মিলিয়ে জমজমাট। আমি বসে কোল্ড ড্রিঙ্ক পান করছি। একটা মেয়ে এসে আমাকে বলে, আপনার নাম কি আফরিন? আমি বললাম, জি। কিন্তু আপনি কে? মেয়েটা বলে, আপনি আমাকে চিনবেন না। আপনার জন্য কেউ একজন অপেক্ষা করছে করিডোরে। আপনার সাথে নাকি কি কথা আছে ওনার। আমি বললাম, আমার সাথে? এখানে আমি কাউকে চিনি না। মেয়েটা বলে, উনি বলেন উনি নাকি আপনার খুব পরিচিত। প্লিজ আপনি একটু দয়া করে আসুন।
আমি আর কথা না বাড়িয়ে মেয়েটার সাথে গেলাম। মনে মনে ভাবলাম, দেখে আসি কে, দেখে আসতে তো দোষ নেই। এটাই ছিল আমার জীবনের ভুল সিদ্ধান্ত। আমি মেয়েটার সাথে করিডোরে গেলাম। দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। আমরা তার পিছনে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমাকে রেখে চলে গেল। আমি বললাম, কে আপনি? আমার কথা শুনে ছেলেটা এবার আমার দিকে তাকায়। আমি দেখে চমকে উঠে 2 পা পিছিয়ে যাই। করিডোরে তেমন আলো নেই। আমি দেখলাম ছেলেটার পেছন থেকে আরও 3জন ছেলে বেরিয়ে আসে। এদেরকে দেখে আমি ঘাবড়ে যাই। ভয়ে যেন প্রাণ পাখি এখন বেরিয়ে যাবে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমার ঠোঁটজোড়া কাঁপছে। ছেলেটা বলে, দেখে গলা শুকিয়ে এসেছে, এখনও তো কিছু করলাম না, তার আগেই এই অবস্থা। আমি বললাম, তোমরা কেন আমাকে এখানে ডেকেছো? আর কি করবে তোমরা শুনি? ছেলেটা বলে, আমি ডেকেছি, তুমি এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমার সাথে কি করব এটা একটু পরে দেখতে পারবে। এই বলে আমার মুখ চেপে ধরে একটা রুমে আমাকে নিয়ে যায়। পার্টির কারণে সবগুলো রুম খালি, সবাই পার্টি নিয়ে ব্যস্ত। এদিকে তেমন কেউ আসবে না, সেটা ওরা খুব ভালো করেই জানে। আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমার এত বড় সর্বনাশ করো না, দোহাই তোমাদের। ছেলেটা বলে, কি ক্ষতি করেছো তুমি জানো না? সবার সামনে তুমি আমাকে থাপ্পড় মেরেছো, আমাকে অপমান করেছো, সবার সামনে আমাকে খারাপ প্রমাণিত করেছো, তারপরও বলছো কি ক্ষতি করেছো? আমাকে থাপ্পড় মারার শাস্তি তোমাকে পেতে হবে। আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, এইবারের মতো মাফ করে দাও। কিন্তু না, ওরা আমার কোনো কথা শুনলো না। দুজন দুই দিক থেকে আমার হাত ধরে আছে, আরেকজন দাঁড়িয়ে আছে। ছেলেটা দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, সজীব, মদের বোতলটা নিয়ে আয় তো। সজীব টেবিলের উপরে রাখা মদের বোতলটা এগিয়ে দিল। তার মানে এটা ওদের রুম। ছেলেটা মদের বোতল নিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমাকে বলে, তুমি মদ খাও? আমি বললাম না। ছেলেটা বলে, আমরাও কেউ খাই না, কিন্তু এই মদের বোতলটা তোমার জন্য এনেছি, তোমাকে খাওয়াবো বলে। এটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। বলে কি, আমাকে ওরা মদ খাওয়াবে? কখনো না, আমি মরে গেলেও খাবো না। আমি বললাম, আমি মরে গেলেও খাবো না। ছেলেটা বলে, জানি তো, তবে জোর করে খাওয়াতে দোষ কোথায়? এই তোরা শক্ত করে ধর তো, আমি ওকে মদটা খাওয়াই। এদিকে আমি না না বলে চিৎকার দিতে থাকি। ছেলেটার কথা শুনে ওরা দুজন আমাকে শক্ত করে ধরে। তারপর ছেলেটা আমার গাল টিপে ধরে মদ ঢেলে দেয়। ফেলে দেওয়ার চেষ্টা করলাম অনেকবার, কিন্তু সফল হলাম না। কয়েক ঢোক আমার পেটে চলে যায়, তাতেই কাজ হলো। আমি নেশায় আচ্ছন্ন হয়ে পড়লাম। কারণ এর আগে কখনো মদ খাইনি, তাই নেশা একটু বেশি হয়েছে। ছেলে দুটোকে ইশারা করলো আমাকে ছেড়ে দিতে। ছেলেটা বলে, এখন আর ভয় নেই, চেঁচামেচি করবে না। একজন বলে, কিন্তু তুই ওর সাথে করবিটা কি? দেখ বন্ধু, এমন কিছু করবি না যাতে মেয়েটার কোনো ক্ষতি হয়। ছেলেটা বলে, তুই ভালো করে জানিস আমি কেমন ছেলে, আমি ওকে তেমন কিছু করব না, শুধু 5 মিনিটের জন্য ওকে কিস করব। তোরা আমার ফোনে ভিডিও করবি। আরেকজন বলে, কাজটা কি ভালো হচ্ছে? ভিডিও করে লাভ কি, মদ খাইয়েছিস, ছেড়ে দে। ছেলেটা বলে, না, ও আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে, আমি ওকে ছাড়বো না এত সহজে। তোরা কথা না বাড়িয়ে ভিডিও করা শুরু কর। তখন আমি নেশাকৃত অবস্থায় বসে আছি। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে হাত ধরে উঠে দাঁড়াই। ছেলেটা আমাকে জড়িয়ে ধরে। আমিও ছেলেটাকে জড়িয়ে ধরি খুশি মনে, কারণ আমার এতটুকু হোঁশ নেই। ছেলেটা আমার সারা মুখে কিস করছে, তারপর আমার ঠোঁটে কিস করতে লাগলো, সারা শরীরে হাত বুলাতে থাকে। আমি কোনো বাধা দিচ্ছি না। এভাবে কতক্ষণ সময় কেটে গেছে কেউ জানে না। ওর বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর ভিডিও করছে। 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেল, কিন্তু ছেলেটা আমাকে ছাড়ছে না। একজন অধৈর্য হয়ে বলে, আরিয়ান, অনেক হয়েছে, মেয়েটাকে ছেড়ে দে। আরিয়ান বলে, কেন ডিস্টার্ব করছিস? রাতুল, আরেকটু দাঁড়া না ভাই। রাতুল বলে, আরেকটু পর তোর ভিতরের জানোয়ারটা জেগে উঠবে, তার সাথে আমাদেরও। পরে কি হবে জানিস? মেয়েটার সর্বনাশ হবে। অনেক হয়েছে, এবার মেয়েটাকে ছেড়ে দে। এক প্রকার জোর করে আরিয়ানকে আলাদা করে আমার থেকে। তবে আরিয়ান ক্ষান্ত হলো না। আমাকে ছেড়ে দিয়ে আমার গায়ের জামা জায়গায় জায়গায় ছিঁড়ে দেয়। এইসব করে আমাকে করিডোরের বাইরে ছেড়ে দেয়। আমি সেখানেই জ্ঞান হারাই। ওইদিকে সবাই পার্টিতে এনজয় করছে, আমি কোথায় কারোর কোনো খেয়াল নেই। রাত তখন 2টা বাজে। পার্টি শেষ হলো। নীলু আমাকে দেখতে না পেয়ে বলে, আফরিন কোথায়? সে কখন থেকে ওকে দেখছি না। রানু বলে, আমিও তো দেখিনি, ও কি রুমে চলে গেছে ঘুমোতে? চল তো একবার গিয়ে দেখি। রুমে এসে দেখে আমি সেখানে নেই। নীলু বলে, কোথায় গেল মেয়েটা? এত রাতে কোথায় খুঁজবো ওকে? তারপরও চল এদিক ওদিক দেখি একটু। এই বলে ওরা আমাকে হন্য হয়ে খুঁজতে লাগলো। একে একে সবাইকে জিজ্ঞেস করলো আমাকে দেখেছি কিনা, কিন্তু কেউ বলতে পারে না। খুঁজতে খুঁজতে ওরা করিডোরের কাছে চলে আসে। আলো আধারিতে কিছু একটা পড়ে থাকতে দেখে ছুটে আসে দেখতে। কাছে আসতেই আমাকে চিনতে পারলো। আমার শরীরের অবস্থা দেখে ওরা বুঝতে পারলো আমার সাথে কি হয়েছে। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। সুমিতা বলে, এভাবে দাঁড়িয়ে না থেকে ওকে রুমে নিয়ে চল, তারপর দেখা যাবে কি হবে। ওরা আমাকে ধরাধরি করে রুমে নিয়ে এসে শুইয়ে দেয়।
নীলু বলে, ওর শরীরের থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ও কি মদ খেয়েছে? রানু বলে, তুই কি পাগল হলি? ও কেন শুধু শুধু মদ খেতে যাবে? আমরা 5 বান্ধবী কোনোদিন মদে হাত লাগিয়েছি? যে ওর সাথে এমনটা করেছে মনে হয় সে ওকে মদ খাইয়েছে। কিন্তু কে সে? এখানে ওর শত্রু এলো কোত্থেকে? সুমিতা বলে, আমার মনে হয় কি জানিস, পরশুদিনের ওই ছেলেটা এমনটা করতে পারে। সবার সামনে আফরিন ওকে থাপ্পড় মেরেছিল। হয়তো তার জন্য ছেলেটা এমন সর্বনাশ করেছে ওর। রানু বলে, সামান্য একটা থাপ্পড়ের প্রতিশোধ কেউ এভাবে নেয়? এখন কি হবে? বেচারি আফরিন, ওর সাথে কি হয়েছে ও নিজেও জানে না। নীলু বলে, যা হবার সকালে দেখা যাবে। এখন ও ঘুমোচ্ছে। আমি মনে করি ওকে জাগানো ঠিক হবে না। তার চেয়ে বরং আমরা ওয়েট করি ওর ঘুম ভাঙার জন্য। এই বলে সবাই রাত জেগে রইল। সকালে আমাদের আগে আরিয়ানদের বাস চলে যায়। আমার ঘুম ভাঙে 10টার দিকে। প্রথমটায় মাথায় একটু ঝিমঝিম করছিল। কিছুক্ষণ পর স্বাভাবিক হতেই কাল রাতের কথা মনে পড়ে গেল। ওরা আমাকে মদ খাইয়েছিল, তারপর কি হয়েছে জানি না। আর আমি এখানে এলাম কি করে? তারপর রানু আমাকে সব খুলে বলে। সব শুনে আমার মাথায় হাত। আমি শরীরে জায়গায় জায়গায় দেখতে লাগলাম কোনো ধস্তাধস্তির চিহ্ন ফুটে আছে কিনা। কিছুই দেখতে পেলাম না। মনে মনে সন্দেহ হচ্ছে, ওরা আমাকে শারীরিক কোনো নির্যাতন করেনি তো? আর ভাবতে পারছি না। চিৎকার করে কেঁদে উঠলাম। আমার বান্ধবীরা সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো। ঘটনাটা হাওয়ার মতো সবার কাছে পৌঁছে গেল। কারণ আরিয়ান যে ভিডিও বানিয়েছিল সেটা ভাইরাল করে দিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব কিছুতে আমার ভিডিওটা চলছে। ভিডিওতে দেখাচ্ছে আমি আর আরিয়ান একে অপরকে জড়িয়ে ধরে কিস করছি। এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেখানে ফুটে উঠেছে আমি স্বইচ্ছায় করছি সব। ভিডিওতে শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে। আরিয়ান নিজেকে আড়াল করে ভিডিও বানিয়েছে। এই ভিডিও আমার মা বাবার কাছেও পৌঁছে গেছে। সবাই আমাকে দেখে ছি ছি করছে। এখানে যে আমার কোনো দোষ নেই সেটা আমার 5 বান্ধবী খুব ভালো করেই জানে। বাড়িতে আসার পর অনেকবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে ফেলতে, কিন্তু আমার ফ্যামিলি দিন রাত 24 ঘন্টা আমাকে চোখে চোখে রেখেছে। আমাকে অনেক বুঝিয়েছে এখানে তোর কোনো দোষ নেই, তাহলে তুই কেন সুইসাইড করবি? কিন্তু সমাজ এটা বুঝতে চাইছে না। অনেক কষ্টে নিজেকে সামলে উঠেছি এই 2 বছরে, কিন্তু আজ হঠাৎ সেই মুখ, সেই মানুষটা আমার সামনে এসে দেখা দেয়। এইসব ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। ঘরে ডিম লাইট জ্বলছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:30 বাজে। এত রাতে কে দরজার বাহিরে? মা, বাবা, বড় ভাইয়া, ওনারা তো আরও আগে ঘুমিয়ে গেছে। ভাবলাম হয়তো বড় ভাইয়া এসেছে ওই ছেলের ব্যাপারে কথা বলতে। আমি ঘরের লাইট জ্বালিয়ে দরজা খুললাম। হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আগন্তুক আমার মুখ চেপে ধরে ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর দরজা লক করে দেয়। আমি চোখ গোল গোল করে তাকিয়ে আছি। এতটাই অবাক হয়েছি আমার মুখের ভাষা হারিয়ে গেছে। আমার এখন কি করা উচিত আমি সেটাও ভুলে গেছি। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। এ তো বড় ভাইয়া না? হঠাৎ আগন্তুক যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এরপর যা হলো আমার সাথে। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।